পোয়েট্রি একটা করে বাদ দিলে হবে না স্যার? এটা তো আমি বলেছি, বাদ দিলেই হবে না কেন? অবশ্যই হবে, আমি বলেছি না? বলো। জি যে স্যার, তোমার যেটা বলে ভালো দিয়েছেন। লাগবে সেটা তুমি পড়বা, যেটা ভালো লাগবে না তার ভিতরে থেকে একটা বাদ দিবা। কারণ কি? কারণ তোমার তো আর 8টা কোশ্চেন কমন পাওয়ার দরকার নেই, আছে? 8টা শর্ট 8টা ব্রড কমন পেতে হবে? হুম। জি অন্তত না স্যার। ব্রিফগুলো সে সবগুলোর পড়ে যাবা, ব্রিফ সবগুলোর পড়ে যাবা। শর্ট এবং ব্রডের জন্য একটা বাদ দিয়ে দাও, সমস্যা নাই। তোমার যেটা ভালো লাগবে না। হ্যাঁ। হিস্ট্রিতেও দরকার হলে দুটো, আমি তো বলেছি হিস্ট্রি থেকে তুমি দুটা এজ বাদ দিয়ে দাও, যে দুটা এজ তোমার ভালো লাগবে না। এর ভিতরে আমি কোনটা কোনটা বাদ দিতে বলেছি বলো তো? মাথায় আছে কারো? স্যার মডার্ন এজ বলছিলেন হ্যাঁ। আর মডার্ন এজ বাদ দিবা, তাই না? আর ওদিকে রিফরমেশন নয় রিফরমেশন রেস্টোরেশন এজ বাদ হবে। দিবা যদি মনে হয় যে ইয়া করবে, কিন্তু ব্রিফ কোশ্চেনগুলো একটু দেখে যাবা। ব্রড এবং শর্টের জন্য এইগুলো বাদ দিবা, দিয়ে বাকিগুলোতে একটু সময় দিবা বেশি। কারণ পরীক্ষার জন্য বেশি পড়তে মানে অনেক বেশি পড়তে নাই, মানে অনেক বেশি চ্যাপ্টার বা ইয়া না, কিছু কিছু চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে। কোনটা কোনটা বাদ হ্যাঁ। দিব? মডার্ন আর কোনটা? এখন তোমার যেটা ভালো না লাগে তার ভিতর থেকে যে কোনো একটা। আমি রিফরমেশনটা বাদ দিতে বলেছিলাম, কিন্তু রিফরমেশন তো ছোট এজ, ঠিক আছে? ওটা পড়ে গেলেই বাকি সমস্যা। ওর ভিতর থেকে তুমি। স্যার, হ্যাঁ। স্যার আমি তো স্যার মডার্ন এজটা পড়তে চাচ্ছি, কিন্তু ওদিক থেকে আবার ওই যে রিফরমেশন আর রেস্টোরেশন স্যার, ওই পিরিয়ড দুটো আমার হয়নি স্যার, ও দুটো বাদ দিলে কি হবে? তোমার যেটা খুশি, আমি তো বললামই যে আমি নাহি বলেছি তোমার যেটা খুশি তুমি বাদ দিয়ে যাও, সেটা নিয়ে শোনো, যেটা তোমার ভালো লাগলো সেটা তুমি বাদ দিবা। হ্যাঁ। এই হিস্ট্রি থেকে দুটা বাদ দাও, আর পিরিয়ড বাকিগুলো থেকে আমার একটা একটা হয়, করে বাদ দাও। হুম। ওইটা পিরিয়ড আমার হয়নি স্যার, ওটা দুর্বলতা। আচ্ছা, তো যাই হোক। তো শেলির কি ব্রড কোশ্চেন পড়া শেষ হয়েছে তোমাদের? কি স্যার শেষ? স্যার ওইটা তো খুব একটা ধরা হইতেছে না এখন হিস্ট্রির জন্য। এটা না ধরলে তো হবে না। আমাদের তো পাশাপাশি এটা পড়তে হবে, হ্যাঁ। হিস্ট্রি মোটামুটি আমরা শেষ করে ফেলবো, হিস্ট্রি শেষ করতে করতে যেন পোয়েট্রির একটা শেষ হয়, তাহলে আমাদের মোটামুটি শুধু অ্যাডভান্স রিডিং রাইটিং আর একবার রিভিশনটা বাকি থাকবে। ওটা তো আমরা ডিসেম্বর নাগাদ করে ফেলবো, তাহলে আমাদের মোটামুটি হিস্ট্রি পোয়েট্রি এগুলো সব পড়ে, এবং আমরা পরীক্ষা নেওয়ার তো চেষ্টা করব যে আমাদের কমপক্ষে যদি একবারে 80 মার্কের না হোক, দুটো তিনটা ড্রামা মিলে একটা পরীক্ষা, হ্যাঁ। এরকম করে আমরা অন্তত 1 মাস আমাদের লেখার ভিতরে থাকতে হবে, হ্যাঁ। সেটা আমি দেখি আর না দেখি, হ্যাঁ, যাচাই করতে পারি আর না পারি, তোমাদেরকে লেখাতে হবে আমার লাস্ট 1 মাস। হুম। স্যার এটা একটু। এখন স্যার হিস্ট্রির রিডিং কোশ্চেনগুলো কি রাইটিং এর কি লিখবো? সমস্যা? হ্যাঁ, বলো। হুম। এখন হিস্ট্রির কোশ্চেনগুলো কি লিখবো? হ্যাঁ, পড়বা লিখবা, পড়বা লিখবা, সব না হোক অন্তত একটা করে কোশ্চেন, একটা করে শর্ট হোক একটা করে ব্রড হোক লিখবা। হাতের লেখার স্পিডটা এখন থেকে এই 2 মাসে বাড়াতে হবে তো। তা নাহলে তুমি দেখা যাচ্ছে পড়েছো অনেক, লিখে আসতে পারবে না, টাইম মেনটেন করতে পারবে না। ঠিক আছে? এখন থেকেই লিখতে হবে তোমাকে। বিশেষ করে তুমি তাহলে একটা শর্ট কোশ্চেন লেখো বা একটা ব্রড কোশ্চেন লেখো, এরকম করে। হুম। কারণ একদম না লিখলে তোমার সময় ইয়া হবে, তো তুমি পারবা না, মানে টাইম মেনটেন করতে পারবে না। আর টাইম মেনটেন করে যদি না লিখতে পারো তাহলে ভালো মার্ক পাওয়া যাবে না আলটিমেটলি। আচ্ছা, তো যাই হোক। তো আশা করি তোমরা পড়েছো। তার শেলিরটা আমি বাদ দিয়ে দিলাম, কিডসের 20 তারিখ পর্যন্ত টাইম আছে, বা শেলিরটা থাক। তোমরা এটা যারা এখনও পড়নি তারা একটু পড়ে নিবা। এগুলো একটু স্যার পাশাপাশি শেষ আপনি করছি। বলছিলেন রাইটিং পার্ট 1 এর কথা বলতে। হ্যাঁ, বলো। রাইটিং পার্ট 1 এর কথা বলতে বলছিলেন। হ্যাঁ, রাইটিং পার্ট 1-এ কী সমস্যা? স্যার এই যে ব্রিফ লাস্টে গুলো পাইতেছি না স্যার, অনেকগুলাই বুঝতেছি না। রাইটিংয়ের ব্রিফ, আসলে এগুলো তো ফার্স্ট ইয়ারের কোশ্চেন থেকে পাওয়ার কথা। আর যদি এগুলো না পাও, তোমাদের বই থেকেই তো দেওয়া, বই থেকেই দেওয়া কোশ্চেনের আনসার পাচ্ছ না, আমি সেটা ভেবে পাচ্ছি না খুব একটা। আচ্ছা, যদি না পাও, যখন আমরা অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের পড়াতে আসবো তখন আমি এগুলো ম্যানেজ করে দিব, ঠিক আছে? যেগুলো যেগুলো পাবা না আমাকে বলবা, এখন যেটার ভিতরে আছে সেটাই পড়ো। এখন কি কেউ আবার জি অ্যাডভান্স রিডিং স্যার। রাইটিং পড়তেছো নাকি? জি জি। হ্যাঁ। না স্যার না, ঠিক আছে। হ্যাঁ, যখন ওটা আসবে তখন যেগুলো পাবা না আমি দিয়ে দিব, টেনশন করো না। কিন্তু এখন যেখানে আছি সেগুলো ভালো করে পড়ো। একটা পড়তে গিয়ে যেন অন্যটার কথা ভাবো না, তাহলে ওটাও হবে না এটাও হবে না। হুম। আচ্ছা, তো যাও ওটা বাদ দাও। আমরা আসি, যেহেতু ব্রড কোশ্চেন দেওয়া ছিল ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ডের, এটাতে কারো কোনো প্রবলেম আছে কি না? আর আমি বলেছিলাম যেহেতু একটা ক্লাস মিস গেছে, তাই এজ অফ চসারের মনে হয় কী কী পড়তে বলেছিলাম আমি? এজ অফ ব্রিফ চসারের। এন্ড স্যার শর্টস স্যার। ব্রিফ আর শর্ট করতে বলছিলেন। হ্যাঁ, ব্রিফ এবং শর্টগুলো পড়তে বলেছিলাম। এগুলোর ভিতরে যদি সমস্যা থাকে আমাকে বলো, আমি একটু আলোচনা করে দিই। প্রথমে ব্রড কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম আছে কিনা ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ডের? কোনো সমস্যা আছে ব্রডটাতে? স্যার চৌসারে সমস্যা। আচ্ছা, তাহলে এটা বাদ দিলাম। এবার তাহলে চসারেজের
কি ছিল? ব্রিফ এবং শর্ট। তো বলো, ব্রিফে কোনো সমস্যা আছে চসারিজের? স্যার ব্ল্যাক টেক্সটের ফলটা আচ্ছা, একজন বলো, আমি দুজনের কথা বুঝতে পারিনি কে কি বললা। ব্রিফে সমস্যা স্যার 4 নাম্বার হ্যাঁ স্যার 4 নাম্বার শর্ট প্রশ্নের প্রথম প্যারাগ্রাফ একটু বুঝাই দিবেন। আচ্ছা আচ্ছা, আগে ব্রড কোশ্চেনে আসি। হ্যাঁ, ব্রিফে কারো সমস্যা আছে কিনা সেটা বলো। ব্রিফে নাই? ব্রিফের 6 নাম্বারের ডেট ওইটা 6 নম্বর ব্রিফ কোশ্চেন। আচ্ছা, দেখতেছি কি কোশ্চেন আছে আসলে। হোয়াট ইজ ব্ল্যাক ডেথ? ব্ল্যাক ডেথ নিয়ে সমস্যা? স্যার এখানে হচ্ছে আপনি যে চারটি শীটটা দিয়েছিলেন না, ওখানে সাল দেওয়া আছে 47 থেকে 49 না 48 যেন, মানে এক এই বছর দেয়া আছে হ্যাঁ, এই এখানে। সালটা নিয়ে ঝামেলা আছে, দরকার হলে সালটা এড়িয়ে যাওয়া। যেখানে কনফিউজিং সাল আছে সেই সালগুলো এড়িয়ে যাওয়া, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, এটাই বোঝাচ্ছিল। হ্যাঁ, যেখানে কনফিউজিং সাল আছে, মানে বিভিন্ন জায়গার বিভিন্ন সালের ব্যাপার আছে, সেগুলো এড়িয়ে যাওয়া, কারণ এই সাল নিয়ে এখানে কোনো সমস্যা না। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার 8 নাম্বার কোয়েশ্চনটাই আমি বুঝতে পারিনি স্যার, ওই কোয়েশ্চনটা যদি একটু বলতেন। 8 নম্বর কোশ্চেন 8 নাম্বার। জি যে স্যার। ক্যান্টারবারি টেলসের যে ইনের নাম, যে হোটেলের নাম, যে হোটেলে সবাই ছিল, সেই হোটেলটার নাম কি? ও স্যার, এই জন্য এটা মিস হয়ে হ্যাঁ, গেছে, এই যে এটা আমি বুঝতে ট্যাবার্ডিন, হ্যাঁ, ইনটার নাম কি? পারিনি। INN, ইন মানে কি? হোটেল, তাই তো, বা সরাইখানা যেটা বলা হচ্ছে, সেটার নাম কি ছিল? ও, এই ওয়ার্ডটার জন্য স্যার বুঝতে পারিনি আচ্ছা, আসলে, ভিডিও ক্লাস রেকর্ডটা দেখে নেই তো এখনো, তাই জন্য। আচ্ছা ঠিক আছে। হুম। স্যার কম্পোজিশন কেন বলছে স্যার ক্যান্টারবারি টেলসকে? কম্পোজিশন মানে যে কোনো লেখাকেই কম্পোজিশন বলা হয়। কম্পোজ মানে লেখা, ঠিক আছে? এই কম্পোজিশন মানে ওই এসে টেসে মনে করো না। কম্পোজ মানে লেখা। ওয়ার্ক, ওয়ার্ক মানে আমরা বুঝি না, ওয়ার্ক মানে কি? অনেক সময় লেখাকে বোঝায় না। হ্যাঁ, চসার্স গ্রেটেস্ট ওয়ার্ক ইজ দ্য ক্যান্টারবারি টেলস। তাহলে ওয়ার্ক মানে কি এই জায়গায়? ওয়ার্ক মানে কি? কাজ। স্যার কর্ম। হ্যাঁ, এখানে লেখাকে বোঝাচ্ছে। এখানে কি অর্থে বোঝাচ্ছে? রাইটিং, তাই না? বা কম্পোজিশন, বা হচ্ছে পোয়েট্রি, যেটাই বলো, ওইসব একই জিনিস। বুঝতে হবে, মিনিংটা বুঝতে হবে যে কম্পোজিশন মানে সে আমরা সেই স্যার এইচএসসি লেভেলে কম্পোজিশন পড়েছি, ওই কম্পোজিশন নাকি এটা? বলো। যখন ইংরেজি সাহিত্য পড়ছো তখন বুঝতে হবে যে একটা ওয়ার্ডের বিচিত্র ধরনের ব্যবহার আছে, বিচিত্র মিনিং আছে। হ্যাঁ, সেই অর্থে তোমাকে মিনিংটা করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমি শর্ট কোশ্চেনে গেলাম। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হলো, মনে করো একই জাতীয় কোশ্চেনে যদি 2022 সালে কোশ্চেন এসে যায়, মনে করো ওই কাছাকাছি আরও কোশ্চেন আছে যেগুলো একই ধরনের, মনে করো সেখান থেকে আর কোশ্চেন আসবে না। বুঝতে পারছো? মনে করো একটা কোশ্চেনে আসলো যে চসারের রাইটিংগুলো কি, একটা ইম্পর্টেন্ট রাইটিংয়ের নাম লেখো। তাহলে আমরা যদি লিখি প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস, তাহলে কি ক্যান্টারবারি টেলস নিয়ে আর কোনো কোশ্চেন আসার সম্ভাবনা আছে? বলো তো। না, তাহলে ওই জাতীয় কোশ্চেনগুলোটি এড়িয়ে যাওয়া, যে ওই ক্যান্টারবারি টেলস কে রাইটার, বা এটা কি, এই জাতীয় কোশ্চেন আর আসবে না। তার মানে ওর সাথে একটু দূরের হবে এরকম কিছু কোশ্চেনগুলো তোমাদের পড়তে। কে লিখেছে, এই কোশ্চেন নিশ্চয় আসবে না। তারপরে আপনি আরেকটা দিছেন, আপনি এরকম 2টা প্রশ্ন দিয়েছেন, আমি স্যার ব্রিফের জন্য আর কি এগুলো একটু জাস্ট পড়তেছি। যেমন হচ্ছে ক্যান্টারবারি টেলস কে লিখেছে, আর চসারের গ্রেটেস্ট রাইটিং কি, এই দুটো কোশ্চেন কি একই না? একই ধরনের না? যদি এসে যায় যে কে লিখেছে, তাহলে কি পরে আসবে যে চসারের গ্রেটেস্ট রাইটিং কি? আসার সম্ভাবনা আছে আর এরকম? একটু ব্রেনটাকে কাজে লাগাবা। হ্যাঁ, একটু ব্রেনটাকে কাজে লাগাবা, এগুলো খেয়াল করবা, তাহলে অনেক কোশ্চেন এমনি কমে যাবে। হ্যাঁ, শুধু দেখবা 2022 সালে কী ধরনের কোশ্চেন এসেছে, তার সাথে লিঙ্ক রেখায় ওই কোশ্চেনগুলো একবার দেখে যাওয়া দরকার হলে, কিন্তু অতটা আমার দেখার দরকার নাই। যেমন 2022-এ কী এসেছে চসার থেকে, এগুলো একটু এসেছিলো মেনলি অন্য অন্য রাইটিং থেকে। দেখো নতুন কোশ্চেন, কিন্তু এগুলো কিন্তু আগে আগে আসেনি। একটা জিনিস খেয়াল করতে হবে যে সবসময় যে প্রিভিয়াস সালে রিপিট হয় এমনটা কিন্তু না। দেখো, এই দুটো কোশ্চেন কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের কোশ্চেন। এরকম অনেক কোনো কোশ্চেন আছে যেমন এই কোশ্চেন এসেছে, এই কোশ্চেন, এইগুলো কোশ্চেন কিন্তু দেখা যাচ্ছে কিছু কোশ্চেন আছে যেটা কখনো আসেনি। হ্যাঁ,
এগুলো কিন্তু আসছেনি, কিন্তু পরে তাতে এসেও যেতে পারে। তুমি এখন ভাবতেছো এটা কোনোভাবে আসেনি, অথবা এটা পড়বো না, গিয়ে দেখাচ্ছে যে এসে গেছে, তখন কেমন হবে ঘটনাটা বলো? এই জন্য একটু খেয়াল করবা। আচ্ছা, তো ঠিক আছে, এটা বাদ দিলাম। আমরা তাহলে শর্ট কোশ্চেনে চলে যাই। শর্টের ভিতরে বলতেছো কত নম্বর? 6 নম্বর। 4 নাম্বার, 4 নাম্বারের প্রথম 4 নাম্বার হচ্ছে 4 নম্বর কি বলতেছে? পিজেন্ট রিভোল্ট, তাই না? পিজেন্ট রিভোল্ট। আচ্ছা, তো দেখি পিজেন্ট রিভোল্ট কি। স্যার আপনি যেগুলো স্টার দিছেন সেগুলাই কি বেশি পড়বো? স্টার দিয়েছি মানেই বেশি পড়বা নাকি? হ্যাঁ, স্টার স্যার দিয়েছি তখন অন্য প্রশ্ন বিশেষ না। স্টার দিয়েছি মানেই মনে করবো এগুলোকে তুমি একটু বেশি গুরুত্ব দিবা। হ্যাঁ, আর বাকিগুলো যেন আবার বাদ দিও না, স্টারগুলো শুধু যেন পড়ে যেও না। হ্যাঁ, দেখাচ্ছে স্টার থেকে মোটামুটি আসে, মেজর মেজরই দেখেছি আমি যে স্টার থেকে আসে, কিন্তু তারপরেও যে স্টারের বাইরে আসবে না তা তো না, অবশ্যই আসতে পারে। এই জন্য বাকিগুলো একটু দেখে যাবা। মোটামুটি আমি যেগুলো দেখেছি দিয়েছি একটু গুরুত্ব দিয়ে দেখে যাওয়ার চেষ্টা করবা, হিস্ট্রির ক্ষেত্রে অন্তত, তাহলে রেজাল্ট খারাপ না হয়ে যায়। ওকে, তাহলে আমরা পিজেন্ট রিভোল্টে আসি। দেখো, আমরা কিন্তু এই চসার এজে বা মিডল ইংলিশ পিরিয়ডে আমরা কয়েকটা ঘটনা পাচ্ছি যেগুলো একটার সাথে একটা রিলেটেড, তাই তো? প্রথম ঘটনাটা হচ্ছে ফ্রান্সের সাথে 100 ইয়ার্স ওয়ার, তাই না? ফ্রান্সের সাথে ইংল্যান্ডের কি কয় বছরের যুদ্ধ? 100 বর্ষের যুদ্ধ। এই 100 বর্ষের যুদ্ধের প্রভাবটা একটু দীর্ঘস্থায়ী হয়েছে। 100 বর্ষ যুদ্ধ পরবর্তী আসলো কি? ব্ল্যাক ডেথ, তাই তো? ব্ল্যাক ডেথ আসলো। ব্ল্যাক ডেথের কারণে কি হলো? প্রচুর মানুষ মারা গেল। প্রচুর মানুষ মারা যাওয়ার কারণে ওই সময়ে কৃষি কার্যক্রমের জন্য যে ধরনের শ্রমিকের প্রয়োজন ছিল সেই শ্রমিক তো আর ঘাটতি হয়ে গেল। যেমন বর্তমানে এখন শ্রমিক ঘাটতি কম না বেশি বলো তো? এখন সময়ে, বর্তমান সময়ে শ্রমিক বেশি না কম মাঠে কাজ করার মতো মানুষ? বেশি। এখন তো কম, কারণ অধিকাংশ গ্রামের ছেলে মেয়ে এখন পড়াশোনা করে, আর পড়াশোনা করার কারণে তারা কি করে? দখলে বাড়িতে ঘুমিয়ে থাকবো, তারপরে মাঠে কাজে যাব না। তাতে কি হচ্ছে যে তারা কৃষি কাজ করতে যাচ্ছে না, তারা মাঠে যেতে চাচ্ছে না। তার বাবা কৃষক, কিন্তু সে আর কৃষি কাজ করবে না, সে এখন চায়ের দোকানে বসে গল্প করবে না, এই বন্ধুর সাথে বসে স্যার শ্রমিকের চাইতে শিক্ষিত বেকার বেশি হয়ে গেছে। হ্যাঁ, এতে কি ধরছে যে তারা শ্রমিক, এতে কি হচ্ছে? শ্রমিকের ঘাটতি হচ্ছে। এই জন্য দেখবা যে গ্রাম ভিত্তিক কৃষিকাজের জন্য যে মানে ডেইলি যে ডে লেবারার, এদের কিন্তু অনেক বেশি এখন, অনেক দাম, হ্যাঁ, মূল্য বেশি, এবং অনেক টাকা দিতে হয় মাস মানে প্রতিদিনের জন্য। অবশ্যই এখন যেহেতু আর একটা রিলিফ হয়েছে, কি মুক্তি হয়েছে, সেটা হলো যে ওই মেশিন আসার কারণে, হারভেস্টার আসার কারণে, বা হচ্ছে এই জাতীয় মেশিন আসার কারণে অনেক সময় কৃষকের যে ঘাটতির চাহিদাটা এখন মোটামুটি ওটা দিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু তৎকালীন সময় তো এটা সম্ভব ছিল না। তো ব্যাপক পরিমাণে মানুষ যখন ব্ল্যাক ডেতে মারা গেল, তখন কৃষক ঘাটতি হলো। আর একটা জিনিস হলো কি, কৃষক ঘাটতির কারণে যাদের কৃষি জমি ছিল তারা যখন চাষ করতে চাইলো, এতে কি হচ্ছে? শ্রমিকের প্রয়োজন। এখন শ্রমিকদের যেহেতু চাহিদা বেশি হয়ে গেল, তাই শ্রমিকরা নিজের মতো করে তারা কি করতে চাইলো? মজুরি ঠিক করে দিল, না হলে যাব না, এরকম একটা ব্যাপার। তখন আবার করলো কি, যারা হচ্ছে জমিদার ছিল তারা আবার রাজাকে ধরে একটা আইন পাশ করাই নিল, ট্যাক্স, কৃষি সমাজের বা গরিবদের উপরে ট্যাক্স বসাই দিল, পোল ট্যাক্স বলা হচ্ছে, ঠিক আছে? তো সেই ট্যাক্স বসানোর কারণে কৃষকদের উপর আরটা চাপ পড়ে গেল। এই বিভিন্ন চাপের কারণে পিজেন্টরা বা কৃষকরা কী হলো? ব্যাপক পরিমাণে রেগে গেল এবং একটা বিদ্রোহ শুরু করলো। এই বিদ্রোহ সেই সময় একটা বড় ধরনের প্রভাব ফেলেছিল। তো পরবর্তী যা হোক, তৎকালীন জমিদাররা রাজার সাহায্য নিয়ে এই কৃষকদেরকে মোটামুটি হত্যা করে হোক, হ্যাঁ, বা অন্যান্য বিভিন্নভাবে তাদেরকে দমন করতে সফল হয়েছিল আর কি। তা সেরকম একটা বিষয় বলা হবে। তার মানে এখানে 100 ইয়ার্স ওয়ার, তারপর হচ্ছে ব্ল্যাক ডেথ, তারপরে পিজেন্ট রিভোল্ট, এগুলো কিন্তু একটার সাথে আর একটা লিঙ্কড, হ্যাঁ, এই সময়। দেখো, দ্য পিজেন্ট রিভোল্ট, অলসো নন অ্যাজ দ্য গ্রেট রিভোল্ট, was a largely unsuccessful popular uprising in England in June 1831. তারিখগুলো সবসময় না মনে থাকলেও চলবে, দরকারও নাই, কারণ সবসময় খেয়াল নাও থাকতে পারে। It was the most infamous popular uprising of the Middle Ages, which was caused by a shimmering discontent in England and that went far back as the middle of Edward III of England's reign as king. Edward III, তাই না? তিনি যখন সিংহাসনে ছিলেন, শাসনে ছিলেন, সেই পর্যন্ত এটা চলে গিয়েছিল। অ্যান্ড দ্য অ্যারাইভেল অফ দ্য ব্ল্যাক প্লে ডেথ, দেখো 1348, এই কয়েকটা কারণে, হ্যাঁ, মানে পিছনের যদি আমরা ফিরে দেখি যে এই কয়েকটা কারণে, তাই তো, এই মোটামুটি এই পিজেন্ট রিভোল্টটা হয়েছিল। ইনফ্যাক্ট দ্য পিজেন্টস রাইজিং অর দ্য পিজেন্টস রিভোল্ট ওয়াজ আ সিরিয়াস কনসিকুয়েন্স অফ ব্ল্যাক ডেথ, এই যে বললাম, হ্যাঁ,
বিকজ অফ দ্য ড্রেডফুল মর্টালিটি ইন দ্যাট সিরিয়াস পেস্টিলেন্স, এই মারাত্মক রোগে অনেক মানুষ মারা যাওয়ার কারণে দেয়ার ওয়ার দ্য ডার্থ অফ লেবারার, ডার্থ মানে কি ঘাটতি, অ্যান্ড দ্য রাইজ ইন ওয়েজেস। But the situation proved inconvenient for the landowners who were unwilling to pay more wages, but they could not allow their land to remain uncultivated. অতএব যারা জমিদার আছে তারা তো চাচ্ছে না জমি ফেলে রাখতে, আবার তারা চাচ্ছেও না যে অধিক পরিমাণে তাদের ওয়েজ বা মজুরি দিতে। এখন কী করা যায়? অ্যাজ দ্য ল্যান্ড ওনার্স ওয়ার স্ট্রং ইন দ্য পার্লামেন্ট, যেহেতু তারা জমিদার অতএব পার্লামেন্টে তাদের একটা প্রভাব রয়েছে। দে এনাক্টেড সাম লজ ইন দেয়ার ফেভার হুইচ রেজাল্টেড ইন ইনজাস্টিস অ্যান্ড রং টু আ লার্জ নাম্বার অফ পিজেন্টস। তাহলে সেই আইনগুলো এই কৃষকদের বিরুদ্ধে চলে গেল আর কি। হ্যাঁ, দ্য ইম্পোজিশন অফ এ ট্যাক্স নন অ্যাজ পোল ট্যাক্স ফমেন্টেড ফার্দার টু লিড দ্য ডিসকন্টেন্ট টু বাস্ট ইন্টু ফ্লেমস আন্ডার দ্য লিডারশিপ অফ জন বল, ওয়েড টেলর, জ্যাক স্ট্র অ্যান্ড ম্যানি মোর। তাহলে অনেক কৃষক ছিল যাদের লিডারশিপের অধীনে এই আইনের বিরুদ্ধে একটা বিশেষ ডিসকন্টেন্ট বা বিদ্রোহ ছড়িয়ে পড়ল। দে ওয়ান্টেড ম্যাসিভ সোশ্যাল চেঞ্জেস হুইচ ইনক্লুডেড আ রিমুভাল অফ দ্য পোল ট্যাক্স। হ্যাঁ, যে পোল ট্যাক্সটা ওদের উপর চাপানো হয়েছে সেটাকে কীভাবে রিমুভ করা যায়, যেটা কি হলো অ্যান এন্ড টু দ্য ক্যাপ অন লেবার ওয়েজেস। তারা চাইলো যে লেবার ওয়েজেস যে একটা সীমা আছে সেটাকে কীভাবে বন্ধ করা যায়। রিডিস্ট্রিবিউশন অফ দ্য চার্চেস ওয়েলথ, এবং চার্চের যে সম্পদগুলো থাকবে সেগুলো কৃষকদের মধ্যে কীভাবে বিতরণ করা যায়, বিশেষ করে গরিব কৃষকদের মধ্যে। অ্যান্ড দ্য টোটাল অ্যাবলিশন অফ সার্ভডুম, এবং সার্ভডুম যে প্রথা ছিল যেখানে কৃষকদের কিনে নেওয়া হতো, যে যেখানে একজন কৃষক একজন জমিদারের অধীনে কাজ করবে এবং তাকে ইচ্ছা মতো খাটিয়ে নেবে। এটা হচ্ছে অনেকটা জায়গির প্রথা, বুঝো? জায়গির প্রচলন শুনেছ কখনো? দাস প্রথা নাকি? হ্যাঁ, এটা অনেকটা দাস প্রথা না? না না স্যার, স্যার একজন বাড়ি থেকে যে কাজ করে। তো সেইটাই বলছে, হ্যাঁ, দ্য টোটাল অ্যাবলিশন অফ সার্ভডুম এইগুলো। তারপর দ্য রিভোল্ট বিগ্যান ইন দ্য সাউথ ইস্ট অফ ইংল্যান্ড অ্যান্ড দেন স্প্রেড টু লন্ডন অ্যান্ড এলসওয়্যার। ভায়োলেন্ট অ্যাক্টস ফলোড উইথ দ্য বার্নিং অফ ম্যানোরস হাউসেস। এতে কৃষকেরা করলো কি, জমিদারদের বাড়িঘর পুড়িয়ে দিল, রিচ প্লেসেস, সম্পদের যেসব গুদামঘর সেগুলো পুড়িয়ে দিল। দ্য রিওটার্স পিলেজড অ্যান্ড বার্ন ইভেন দ্য প্যালেস অফ জন অফ গর্ন। তো সেই সময়ের একটা জমিদার, হ্যাঁ, তার প্যালেস পর্যন্ত তারা পুড়িয়ে দিল, এবং তার যে সকল গুদামঘর ছিল বা সম্পদের জায়গা ছিল সেগুলোকে তারা লুট করে নিল। দে ফোর্স দেয়ার ওয়ে ইন্টু দ্য টাওয়ার অ্যান্ড মার্ডার্ড দ্য আর্চ বিশপ অফ ক্যান্টারবেরি। ক্যান্টারবেরির আর্চ বিশপ এবং ট্রেজারার যে কোষাধ্যক্ষ তাকেও তারা হত্যা করে ফেললো। মানে ব্যাপক একটা প্রভাব কিন্তু এই রিভোল্টের ছিল। অল দ্য ডিজায়ারিং সোশ্যাল চেঞ্জ, তারা চেয়েছিল সামাজিক একটা পরিবর্তন করতে। দ্য রিভিলস ডিড নট ওয়ান্ট টু রিমুভ কিং রিচার্ড দ্য সেকেন্ড অফ ইংল্যান্ড। কিন্তু তিনি মানে কৃষকরা চায়নি যে সেই সময়ে যে রাজা ছিল রিচার্ড দ্য সেকেন্ড তাকে রিমুভ করতে। কিন্তু ঘটনাটা ঘটলো কি, রিচার্ড দ্য সেকেন্ডই তাদের উপর আবার মোটামুটি চাপ প্রয়োগ করে তাদেরকে থামিয়ে দিল। তাই বুঝে দেখো, ইট লাস্টেড অনলি 4 weeks অ্যান্ড ওয়াজ পুট ডাউন বাই রিচার্ড ফার্স্ট বাই নেগোসিয়েশন। প্রথমে রিচার্ড দ্য সেকেন্ড ওদের সাথে আলোচনা করে সমাধান করতে চেয়েছিল, যখন না হলো তখন কী করলো, দেন থ্রু রুথলেস পারসিকিউশন অফ দ্য রিং লিডার্স, এবং যারা বড় বড় নেতা তাদেরকে হত্যা করার মাধ্যমে এই পিজেন্ট রিভোল্টটা থামাতে সক্ষম হয়েছিল এই রাজা। দ্য কনসিকুয়েন্স অফ দ্য রিভোল্ট ওয়ার দেয়ার ফর লিমিটেড, হ্যাঁ, যে হয়তো অত বড় প্রভাব বিস্তার করতে পারেনি। বাট দ্য পোল ট্যাক্স ওয়াজ অ্যাবান্ডান্ট, রেস্ট্রিকশন অন লেবার ওয়েজেস ওয়ার নট স্ট্রিক্টলি এনফোর্স, অ্যান্ড পিজেন্টস কন্টিনিউড দ্য ট্রেন্ড অফ বাইং দেয়ার ফ্রিডম ফ্রম সার্ভডুম অ্যান্ড বিকাম ইন্ডিপেন্ডেন্ট ফার্মার। মোটামুটি সার্ভডুমকে তারা কীভাবে যে কেনার যে ট্রেন্ডটা সেটাকে তারা বন্ধ করে ফেললো, এবং ইন্ডিপেন্ডেন্ট ফার্মার হিসেবে তারা কাজ করতে পারলো। মানে কিছু কিছু কাজ হয়েছিল, যদিও খুব একটা বড় ধরনের প্রভাব এই বিদ্রোহ মানে সমাধান করতে পারেনি। তো এই হচ্ছে মোটামুটি এটার কথা। কি বুঝতে পেরেছো এবার? স্যার বুঝতে পেরেছি, কিন্তু এগুলো ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা নাই। না, ওই জন্য তো আমি বলেছি যে ওখানে তো সেই আলোচনাগুলো নাই, সেই বইয়ে তো ওগুলো নাই। আছে বলো? বইয়ে ওখানে জাস্ট ইঙ্গিত দেওয়া আছে, তাই না? ওই জন্য আমি বলেছি এগুলোর জন্য আলাদা করে তোমাকে আবার একটু পড়তে হবে, যে কিছু কিছু আছে 100 ইয়ার ওয়ার নিয়ে আছে, অল্প একটু কোশ্চেনটাতে আরেকটু বেশি দেওয়া হয়েছে। কারণ ওখানে একটা জিনিস, ওখানে বইটা হচ্ছে লিটারেরি হিস্ট্রি, তাই না? কিন্তু তোমাদের কোশ্চেন যে আবার পলিটিক্যাল হিস্ট্রি চলে আসতেছে, এখানে তো সমস্যাটা। আমরা যে বই পড়তেছি সেই বইটা হচ্ছে কিসের হিস্ট্রি বলো? পলিটিক্যাল হিস্ট্রি না লিটারেরি হিস্ট্রি বলো তো? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেরি। কিন্তু তাহলে এখানে রাজনৈতিক ইতিহাস কেন দিবে? কিন্তু তারা রাজনৈতিক ইতিহাস দিয়ে রাখতেছে। এই জন্য তো আমাদের বইগুলোতে রাজনৈতিক ইতিহাস ওইভাবে পাওয়া যায়, তখন গাইড টাইড থেকে খুঁজে এগুলো নিতে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। দেখো এখানে এই এজটার অধিকাংশই কি পলিটিক্যাল হিস্ট্রি দেওয়া, 100 ইয়ার্স ওয়ার বলো, তারপর ব্ল্যাক ডেথ বলো, এগুলো হচ্ছে কি সোশ্যাল বা পলিটিক্যাল হিস্ট্রি, যেটার ইফেক্ট অবশ্যই সাহিত্যের উপরে পড়েছে, কিন্তু সাহিত্য রিলেটেড কোশ্চেন যতটুকু আসতেছে তার চেয়ে পলিটিক্যাল হিস্ট্রি আসতেছে।
অতএব এই জায়গাগুলোর জন্য বলেছিলাম যে আমি যে অনেক সময় দেখা যায় আমরা বইয়ে পড়ি নাই, জাস্ট ইঙ্গিত দেওয়া আছে, কিন্তু বড় কোশ্চেন অলরেডি এই বিষয়ে চলে এসেছে, বিশেষ করে শর্ট কোশ্চেনগুলো। এই জন্য এগুলো আমাদেরকে একটু পড়তে হবে। হ্যাঁ, স্যার 7 নাম্বারটাও পড়ি নাই, মানে ক্লাসে পাইনি। 7 নম্বরটা কি? নান স্প্রিস্টেল। এটা হচ্ছে তোমার চসারের একটা স্টোরি, মানে গল্প, মানে একটা হচ্ছে পোয়েট্রি টাইপের, স্যাট্রিক্যাল একটা কমেন্টারি। আচ্ছা, নানস প্রিস্টেল, এটা হচ্ছে ক্যান্টারবেরি টেলসের একটা টেল। এই টেলটা কার? নানস প্রিস্টের টেল। কারণ আমরা পেয়েছি ওখানে কয়টা গল্প তিনি উদ্ধার করতে পেরেছিলেন বলো তো? স্যার 24টা। তার ভিতরে এই একটা গল্প, তার মধ্যে এটা একটা গল্প, তাই না? তার বলছে দ্য নানস প্রিস্ট টেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নন অ্যান্ড এন্টারটেনিং স্টোরিজ ইন জিওফ্রে চসার্স দ্য ক্যান্টারবেরি টেলস। দ্য টেল ইজ আ বিস্ট ফেবল। বিস্ট ফেবল মানে কি? যার ক্যারেক্টার হচ্ছে পশু পাখি, তাই না? আর জানরা অফ লিটারেচার দ্যাট ইউজ অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার টু কনভে মোরাল লেসন ইন অর স্যাট্রিক্যাল কমেন্টারি। তারপরে এখানে আমরা একটা মানে কী পাবো, একটা হেন, মানে একটা কক আর একটা হেন, তাই তো? এই পাবো আমরা, মানে এক ককের কয়েকজন স্ত্রী আছে, ব্যাপারটা এরকম। তো মোটামুটি এখানে একটা জিনিস, একটা মোরাল লেসন আছে যে অনেক সময় অন্যের প্রশংসা করলে, বুঝতে পারছো, যাতে আমরা, মানে অনেক সময় আমার শত্রুরা প্রশংসা করে আমাকে কি করে, আমার কাছ থেকে স্বার্থ উদ্ধার করে অনেকটা। ওই যে ইয়ার গল্প শুনছো না, কাকের হচ্ছে ওই যে শিয়াল করলো কি, কাকের কাছ থেকে এক টুকরো মাংস খাইতে চাইলো, তাই না? তখন সে কি তখন কাকের খুব প্রশংসা করলো না, যে তুমি খুব সুন্দর গান করতে পারো, হ্যাঁ, তুমি যদি আমাকে গান শোনাও, হ্যাঁ, দেখি তোমার খুব কণ্ঠ। আর মোটামুটি পটে গিয়ে যখন সে গানটা শুরু করলো, তখন কি দাঁড়ালো ঘটনাটা বলো? মুখ থেকে মাংস পড়ে যায়। আর অমনি বেটা শিয়াল মাংসটা নিয়ে পালিয়ে গেল। তো এই যে এরকমই একটা স্টোরি এখানে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তার হেন, তাই তো, তার ওয়াইফ কী করছে, স্বপ্ন দেখছে যে তোমার আজকে একটা ক্ষতি হতে পারে। তো সে কককে বলেছে, কিন্তু কক তো শুনবে না, বলছে না এগুলো কেউ এগুলো কেউ শোনে না। কিন্তু অলরেডি একটা ঘটনা এরকম ঘটেই গেছে, মানে ইঙ্গিত দিয়েছে। দেখো আমরা সেটা স্টোরিটা পড়ি, তাহলে বুঝতে পারবো। লাইক ইট ইজ টোল্ড বাই দ্য নানস প্রিস্ট হু ইজ ওয়ান অফ দ্য পিলগ্রিমস ট্রাভেলিং টু ক্যান্টারবেরি। দ্য স্টোরি রিভলভস অ্যারাউন্ড আ রোস্টার মানে কি? মোরগ, হ্যাঁ, নেমড চন্টিক্লেয়ার। দেখো এই শর্ট কোশ্চেন কি দেওয়ার মানে হয় এখানে বলো? এই গল্প কি আমরা পড়েছি? কিন্তু এই দিয়ে দিচ্ছে, মানে কোশ্চেন কর্তারা যে আসলে কি চায় এটা বোঝা মুশকিল। যদি এখন আমাকে কেউ মানে হাজারো তো গল্প আছে হিস্ট্রির ভিতরে, আছে না? অনেক ড্রামা আছে, অনেক নভেল আছে। ওই নভেলের ভিতর থেকে যদি একটা নভেল আমাকে এখন লিখতে বলে, আমি লিখতে পারবো বলো? এই জাতীয় কোশ্চেন করার কি মানে পড়ে যায় বলো তো? মানে অদ্ভুত লাগে আমার কাছে বিষয়গুলো, যে একজন রাইটারের তো অনেকগুলো গল্প আছে, তাহলে এর ভিতর থেকে এটা কেন দিতে হবে? তুমি দাও যে চসারের উপরে একটা শর্ট নোট হোক, বা চসারের রাইটিংগুলোর উপর একটা শর্ট নোট হোক, কিন্তু একটা আলাদা করে একটা স্টোরির উপর যখন দিবা, তখন ওই স্টোরির ভিতরে তোমাকে ঢুকতে হবে। তো এই জাতীয় কোশ্চেনগুলো একটু বিব্রতকর, যেটা এত সম্ভব না একজন স্টুডেন্টের পক্ষে, যে হিস্ট্রি পড়ে প্রত্যেকটা রাইটারের প্রত্যেকটা রাইটিং আবার পড়ে সেগুলো নিয়ে লেখা, এটা কঠিন কাজ। তো যাই হোক, হচ্ছে দ্য স্টোরি রিভলভস অ্যারাউন্ড আ রোস্টার নেমড চন্টিক্লেয়ার হু ইজ প্রাউড অফ হিস অ্যাবিলিটি টু প্রেডিক্ট ইভেন্টস থ্রু হিজ ড্রিমস। যে কি করতে পারে, মানে স্বপ্নে সে যা স্বপ্ন দেখে সে নাকি স্বপ্নের প্রেডিকশন করতে পারে, এটা নিয়ে খুব গর্ব করে। হি লিভস অন দ্য ফার্ম অফ আ পোর উইডো উইথ এ স্মল গ্রুপ অফ হেন্স। তার সাথে আরও কিছু মুরগি থাকে আর কি, একজন বিধবার বাসায়, মানে ইয়াতে থাকে ফার্মে। অ্যামং হিজ হেন্স ইজ আ পার্টিকুলারলি বিউটিফুল অ্যান্ড কানিং ওয়ান নেমড পার্টিলোটি। হ্যাঁ, পার্টিলোটি হচ্ছে ওই মুরগিদের মধ্যে একটা বিউটিফুল মুরগি আর কি। হ্যাঁ, চন্টিক্লেয়ার হ্যাজ আ ড্রিম in which he sees a threatening fox, but Partilotti dismisses the dream and attributing it to indigestion. হ্যাঁ, দেখাচ্ছে চন্টিক্লেয়ার যেটা স্বপ্ন দেখছে যে একটা শিয়াল হয়তো আমাদের ক্ষতি করতে পারে, কিন্তু সেই পার্টিলোটি সেটা তার স্বপ্নটাকে মেনে নিল না, বললো তোমার হয়তো খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে, এই জন্য তুমি এই ভুল স্বপ্ন দেখছো। এটা স্বপ্ন কেউ মনে করে, স্বপ্ন নিয়ে ভাবার দরকার নেই। Despite Partilotti's skepticism, the dreams turn out to be prophetic when a cunning fox named Reynard visits the farm. The fox uses flattery and deceit to convince Chanticleer
to close his eyes and sing, এই যে কে, হ্যাঁ, claiming that he wants to hear the rooster's magnificent voice. Seizing the opportunity, the fox grabs Chanticleer and runs off with him. The other animals, including the widow and her dog, give chase. মানে এখানে একটা হাস্যকর একটা ইয়া আসে, হ্যাঁ। The tale combines elements of humor, satire and moral reflection. It explored themes such as the folly of pride, the unpredictability of fate, and the danger of being deceived by flattery. ওই যে deceived by flattery, হ্যাঁ। The characters, though animals, তাহলে ক্যারেক্টারগুলো অ্যানিমাল হলেও represent human traits and behaviors, making the story relatable and engaging for the medieval audience. এইটা মিলে দেখানো হয়েছে, হ্যাঁ। The Nun's Priest tale is often praised for its lively narrative, clever use of allegory, and Chaucer's skillful blending of humor and moral instruction. Through this tale, Chaucer showcases his versatility as a storyteller and satirist. মানে তিনি যে একই সাথে সুন্দর একটা স্টোরি বলতে পারছেন এবং এই স্টোরির মাধ্যমে যে তিনি একটা সমাজকে স্যাটায়ার করতে পারছেন সেই জিনিসটা তিনি এখানে তুলে ধরেছেন। এই জন্য তাকে মানে এই গল্পটার জন্য বেশ গুরুত্ব বহন। এই গল্পটা তোমাদের মনে হয় মাস্টার্সে আছে, হ্যাঁ। চসার্সের আলাদাই একটা পেপার রয়েছে, চসার্স অ্যান্ড শেক্সপিয়ার, যেখানে তোমাদের এই ক্যান্টারবেরি টেলস এবং নানস প্রিস্ট টেল এই দুটা পড়তে হবে, ঠিক আছে? তো কি বুঝতে পেরেছ বিষয়টা কি ঘটলো? কার সমস্যা ছিল স্যার? আমার বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তারপর এইটাই কয়টায় আছে এখানে একটু দেখে নিও। স্টার দেওয়াগুলো একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, আর শর্ট কোশ্চেনে কারো সমস্যা আছে? আচ্ছা, তো শর্টে যদি সমস্যা না থাকে তাহলে আমরা একটু ব্রড কোশ্চেনে যেতে পারি। ব্রডে মনে হয় কারো সমস্যা আছে বলছিলাম। ব্রডে কার সমস্যা আছে? আছো লাইনে? কার সমস্যা ব্রডে? কত নম্বর, কোনটা, একজন বলো। স্যার ব্রড তো পড়িনি এখনো। পড়নি? ব্রড তো পড়তে দেন নাই স্যার। পড়তে দিই না? কে যেন বললো সমস্যা, তার জন্য। আচ্ছা, ফাদার এটা চলে এসেছে এখানে। মোটামুটি 3টা কোশ্চেনের ভিতরে একটা এসে গেছে। এই 2টা কোশ্চেনই বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা কোশ্চেন থাকবেই, এবার দেখা যাক যদি চসার থেকে আসে আর কি। যেহেতু চসার থেকে এসেছে, ইয়ার থেকে এসেছে, ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড থেকে কোনো কোশ্চেন আসেনি, তাই না? এবার ওখান থেকে আসার সম্ভাবনাটা বেশি। আর যদি চসার থেকে আসে তো এই 2টার মধ্যে একটা আসবে। বিশেষ করে পোয়েটিক ডেভেলপমেন্ট, এই জায়গাটা একটু 3 ফেজেস, এই ফেজটা একটু খেয়াল করবা। তার মানে রিফরমেশন এবং ওল্ড মিডল ইংলিশ এবং চসার থেকে একটা কোশ্চেন থাকবে। এটা ভেবে মনে করো একটা কোশ্চেন তোমরা এখান থেকে পাচ্ছ, এরকম করে ভেবে তুমি 5টা কোশ্চেনের একটা করে নিবা, আউটলাইন করে নিবা, যে এই কয়টা পড়লে আমি 5টা কোশ্চেন কমন পাবো। এই জায়গা স্যার। হ্যাঁ বলো স্যার। ডেভেলপমেন্ট অফ ইংলিশ তো চলে আসছে 2022। কোনটা নাম্বারটা বুঝি নাই, আবার বলো। 1 নাম্বার কোশ্চেনটা তো চলে আসছে। না, সেটা তো আমি বলছি, ওটা তো বাদ দিয়ে তাহলে 2টা পড়তে হবে, এটাই তো বলছি। যেখানে তো 2022 এসে গেছে ওটা, তাহলে ওটা তার পড়ার দরকার নেই। আছে ওটা পড়তেছো তোমরা? জি না স্যার, না স্যার 2, 3 ওই 2টার কথাই আমি বলছি। আচ্ছা, তাহলে চসার তো পড়নি না? তাহলে 2 নম্বরটা একটু আলোচনা করে দিলে ভালো হবে। আচ্ছা, 2 নম্বরটা 3 নাম্বারটা ইয়া আছে। হ্যাঁ, মনে হয় 2 নম্বরটা তো আমাদের পারার কথা, তাই না? 2 নম্বরটা বরং আমি ইয়াতে ক্লাসে আলোচনা করা আছে। স্যার এটা পারি স্যার, 3 নাম্বার। তোমরা 2 নম্বরটা ক্লাস করলে এটা পেয়ে যাবা, হ্যাঁ। কারণ ওই 3টা পিরিয়ডের 3টা বিষয় বলা আছে, ওগুলো তোমরা এটা পড়লেই বুঝতে পারবা। আমি একটু তাহলে 2 নম্বর যেটা 3 নম্বরটা সেটা আলোচনা করে দিই, হ্যাঁ। ওই ক্যান্টারবেরি টেলস অনুসারে 14th সেঞ্চুরি বা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট কেন বলা হচ্ছে সেটা নিয়ে একটা আলোচনা করে দিই, তাহলে আগামী দিন তোমরা এটা পড়ে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে বলছে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট অফ হিজ এজ। তাহলে একজন পয়েন্টকে রিপ্রেজেন্টেটিভ কখন বলা হয় বলো তো? যে তার এজকে রিপ্রেজেন্ট করছে, কখন এটা আমরা বলতে পারি? যখন তার রাইটিংয়ের ভিতরে ওই সমাজের মানুষের
সকল বিষয়গুলো সামাজিক মোটামুটি উঠে অবস্থা। আসে, তাই না? সেখানকার সোশ্যাল স্ট্রাকচার, সেখানকার মানুষের ধর্মীয় বিশ্বাস, অর্থনৈতিক কার্যক্রম, ফ্যামিলিয়াল স্ট্রাকচার, মোটামুটি একটা সমাজকে যখন তার রাইটিংয়ের মাধ্যম দিয়ে তুলে ধরতে পারে ভাষাগত ব্যাপার সহ, তখনই আমরা সেই রাইটারকে বলে থাকি রিপ্রেজেন্টেটিভ রাইটার, তাই না? তাহলে এখানেও চসার কী করেছে, তার রাইটিংয়ের মধ্য দিয়ে সেই সমাজের মানুষকে তুলে এনেছে। তাহলে বিশেষ করে তিনি ক্যান্টারবেরি টেলসের মাধ্যমে এটা বেশি করতে পেরেছেন, কারণ তিনি সেখানে প্রায় 24 জনের 24টা স্টোরিকে তিনি ওখানে ইনক্লুড করেছেন। তার মানে 24 জনকে একই সমাজের একই লেভেলের ছিল, নাকি ভিন্ন ভিন্ন লেভেলের বা ভিন্ন ভিন্ন অবস্থান থেকে আসা? স্যার ডিফারেন্ট। ডিফারেন্ট। তাহলে নিশ্চয়ই তাহলে ওই সমাজের অনেকগুলো বিষয় উঠে আসবে। একজন হচ্ছে মনে করো কৃষক, আরেকজন হচ্ছে পাদ্রী, একজন হচ্ছে উইমেন, তাই না? আরেকজন হচ্ছে মনে করো নাইট। অতএব বিভিন্ন জনের গল্প বিভিন্ন জনের মুখ থেকে তিনি শুনেছেন। অতএব সেই হিসাবে তিনি কি করতে পারছেন, তার সময়ের ওই অবস্থানটাকে তিনি কিন্তু তুলে ধরতে পারছেন। তাই বুঝে দেখো, জিওফ্রে চসার বিলং টু দ্য মিডিল অফ দ্য 14th century অ্যান্ড ফর ইজ গ্রেট কন্ট্রিবিউশন টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার দেয়ার বিগ্যান দ্য নিউ এজ। আচ্ছা, এটুকু আমি পড়ছি না, এটুকু তোমরা এমনি বুঝবা, তাই না? আমি এখান থেকে মনে করি একটু দেখি। বলছে দেখো, দ্য ক্যান্টারবেরি টেলস ইজ আ মাস্টারফুল পোর্ট্রেল অফ দ্য 14th century লাইফ, ইংলিশ লাইফ, ক্যাপচারিং দ্য ইন্ট্রিকেসিস অফ সোসাইটি। সমাজের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে ক্যাপচার করেছেন, তাই না? বিলিভস অ্যান্ড ডেইলি এক্সপিরিয়েন্সেস ইন আ পিরিয়ড মার্কড বাই সোশ্যাল আফেভিয়াল, রিলিজিয়াস ইনফ্লুয়েন্স অ্যান্ড ইভলভিং কালচারাল নর্মস। বাই প্রেজেন্টিং আ ডাইভার্স অ্যারে অফ ক্যারেক্টার, মানে বিভিন্ন শ্রেণীর ক্যারেক্টার তিনি আলোচনা করার মাধ্যমে, ইজ টেলিং দেয়ার ওন স্টোরি। চসার ক্রিয়েটস আ ট্যাপেস্ট্রি দ্যাট রিফ্লেক্ট দ্য ভেরিয়াস লেয়ার্স অফ medieval society with its different social classes, religious practices and cultural dynamics. দেখো, through humor, satire and compassion, Chaucer as a representative poet of his age offer readers a vibrant and realistic picture of life in 14th century England. কারণ কি, বিভিন্ন শ্রেণীর মানুষের, হ্যাঁ, বলছে সোশ্যাল ক্লাস, রিলিজিয়াস প্র্যাকটিসেস অ্যান্ড কালচারাল ডাইনামিক্স, এদের গল্প তিনি তাদের নিজের মুখেই শুনেছেন। শোনার কারণে ওই বিভিন্ন শ্রেণীর মানুষের, বিভিন্ন পেশার মানুষের বা বিভিন্ন বিশ্বাসের মানুষের বিষয়গুলোকে তিনি তার গল্পের ভিতর তুলে ধরতে পেরেছেন। দ্য সোশ্যাল স্ট্রাকচার, ট্যাপেস্ট্রি মানে হচ্ছে, এটা হচ্ছে অনেক সময় ওই যে ইউজ করো না, ক্যানভাস, বুঝো ক্যানভাস, যার উপর ছবি অঙ্কন করা হয়, ছবি আঁকা হয়। জি স্যার। হ্যাঁ, তা ওইরকম তার এই গল্পটা হচ্ছে একটা ট্যাপেস্ট্রির মতো, তাই তো, একটা ক্যানভাসের মতো, যেখানে তিনি বিভিন্ন বিষয়ের ছবি অঙ্কন করেছেন। এইটা, হ্যাঁ, একটু কাব্যিক ওয়েতে বলা আর কি, এই কারণে। প্রথমে আসলে কি, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড দ্য ডাইভার্সিটি অফ মেডিয়েভাল ইংল্যান্ড, এবং মেডিয়েভাল ইংল্যান্ডেও যে পেশাগত দিক থেকে মানুষ বিচিত্র ছিল সেটা দেখানো হয়েছে। কেমনভাবে দেখো, ওয়ান অফ দ্য স্ট্রাইকিং এলিমেন্ট অফ দ্য ক্যান্টারবেরি টেলস ইজ দ্য ওয়ে ইট ক্যাপচার্স দ্য সোশ্যাল ডাইভার্সিটি অফ দ্য টাইম। দ্য পিলগ্রিমস ইন দ্য টেল কেম ফ্রম ভ্যারাইটি অফ সোশ্যাল ক্লাসেস, হ্যাঁ, অ্যান্ড অকুপেশনস, বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ, ইচ রিপ্রেজেন্টিং আ ডিফারেন্ট ফ্যাসেট অফ ইংলিশ সোসাইটি, যেটা বিভিন্ন লেভেলকে তুলে ধরছে। যেমন হচ্ছে চসার্স লাইক দ্য নাইট, ক্যারেক্টার্স লাইক দ্য নাইট, দ্য স্কোয়ার অ্যান্ড দ্য ইয়েমেন এমবডি দ্য ফিউডাল সিস্টেম। তাহলে নাইট, স্কোয়ার এবং ইয়েমেন হচ্ছে কি, এটা হচ্ছে ফিউডাল সিস্টেম থেকে আসা। অন্যদিকে উইথ দ্য নাইট সার্ভিং অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য নোবেল ক্লাস, ভ্যালুড ফর হিজ অনার অ্যান্ড ডেডিকেশন টু চিভালরিক আইডিয়াস। অন্যদিকে থ্রু দ্য নাইটস টেল চসার প্রেজেন্টস অ্যান আইডিয়ালাইজ ভার্সন অফ চিভালরি, yet he does so with enough subtlety to suggest that these ideals may be in decline, perhaps even out of touch with the shifting values of his time. তাহলে সেই সময়ের শিভালরিটা কিছুটা ছিল, যদিও কিছু তখন তিনি এটাও দেখিয়েছেন তার গল্পের ভিতরে যে শিভালরিক আইডিয়াটা আস্তে আস্তে মানুষের কাছ থেকে কী হয়েছে, ডিক্লাইন করতে শুরু করেছে। যেমন এখন আমাদের মোটামুটি সিনেমা নাটক, একসময় হতো না যে সিনেমা নাটক গল্পগুলো, বিশেষ করে বাংলাদেশের যে বাংলা সিনেমাগুলো বাঙালি মানুষ দেখতে খুব পছন্দ করে, বিশেষ করে ওল্ড সিনেমাগুলো দেখে এখন কেউ, বেদের মেয়ে জ্যোৎস্না, হ্যাঁ, বা এই জাতীয় সিনেমাগুলোকে এখন মানুষ দেখে, আমাদের মতো ছেলেমেয়েরা এগুলো কি দেখে? না স্যার, এখন দেখে না। ওইরকম যে একসময় ওইগুলো খুব ভালোবাসতো মানুষ, হ্যাঁ, অবাক লাগতো, অবাক করা জিনিস মনে হতো, কিন্তু এখন এগুলো একদম খ্যাত মনে হয়। তো ওইরকম শিভালরিক আইডিয়াল একসময় যেটা ওল্ড এজে মানুষ খুব পছন্দ করলেও এই চসার এজে দেখা গেছে ওইগুলো আস্তে আস্তে কী করছে, মানুষের কাছে আকর্ষণ হারিয়েছে। হ্যাঁ, এমনকি বলছে পারহ্যাপস ইভেন আউট অফ টাচ উইথ দ্য শিফটিং ভ্যালুজ অফ হিস টাইম, কারণ মানুষের মধ্যে মূল্যবোধের চেঞ্জ আসছে। চেঞ্জ আসার কারণে শিভালরিক যে আইডিয়াগুলো, যেগুলো আমরা দেখেছি এই আর্লি বা মিডিল ইংলিশ পিরিয়ডে বা অন্য এই যে ছিল রোমান্স, হ্যাঁ, সেই সময়ের কিন্তু যে বিষয়গুলো তিনি এখানে তুলে ধরলেও ওরকমভাবে এখানে তিনি তুলে ধরেননি, যে দেখাতে চেয়েছে যে এই জাতীয় পেশাগত ব্যাপারগুলো মানুষ আর গ্রহণ করছে না। Alongside the nobility, Chaucer includes representative of the emerging middle class, যেটা হচ্ছে such as the merchant, the franklin and the wife of Bath। এগুলোর মাধ্যমে তিনি মিডল ক্লাসকে তুলে ধরেছেন, তাই না? দ্য মার্চেন্ট রিপ্রেজেন্টস দ্য গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ ট্রেড অ্যান্ড কমার্স,
reflecting the rise of a new and prosperous middle class that challenged the traditional hierarchy. অন্যদিকে দ্য ফ্রাঙ্কলিন আ ওয়েলদি ল্যান্ডওনার illustrate the social mobility that was possible for some this in era. While the wife of Bath, an independent woman of means, is a compelling example of Chaucer's awareness of gender and social norms. মানে তিনি সব ধরনের বিভাগগুলো কিন্তু এখানে নিয়ে আসতেছেন। Through the wife's outspoken personality, Chaucer hints at the changing roles of women, showcasing how some women were beginning to claim more agency and independence. যে তৎকালীন সময়েও যে মেয়েরা স্বাধীনতা চাচ্ছে, তাই না, বা নিজেদের অধীন মানে কারো অধীনতা থেকে বের হয়ে হ্যাঁ নিজেদের ক্ষমতা চাচ্ছে, এটাও তিনি এই ওয়াইফ অফ বাথের মাধ্যমে তুলে ধরেছেন। এটা গেল হচ্ছে মিডল ক্লাস। এরপর হচ্ছে চসার অলসো রিপ্রেজেন্ট দ্য পেজেন্ট্রি থ্রু ফিগার্স লাইক দ্য মিলার অ্যান্ড দ্য প্লাউম্যান হু এমবডি ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ রুরাল লাইফ। দ্য মিলার্স বডি হিউমার অ্যান্ড ক্রুড স্টোরি টেলিং কন্ট্রাস্ট শার্পলি উইথ দ্য প্লাউম্যানস সিম্পল অনেস্ট ভার্চুস, ক্যাপচারিং দ্য রেঞ্জ অফ পার্সোনালিটি অ্যান্ড অ্যাটিটিউড ফাউন্ড অ্যামং দ্য লোয়ার ক্লাস। তাহলে কয়টা ক্লাস আসলো এই জায়গায় তার গল্পের ভিতরে? 3 শ্রেণী থেকে কি মানুষ আসছে বলো তো? জি স্যার, আপার মিডল এন্ড লোয়ার। তাই বলছে বাই ব্রিঙ্গিং টুগেদার সাচ ডাইভার্স ক্যারেক্টার চসার রিভিলস দ্য কমপ্লেক্স ইন্টারপ্লে বিটুইন সোশ্যাল ক্লাসেস অ্যান্ড প্রেজেন্টস আ রিয়েলিস্টিক পোর্ট্রেট অফ 14th century সোসাইটিজ হায়ারার্কি অ্যান্ড ডিভিশনস। তাহলে এটা একটা গেল। এইভাবে তিনি সমাজের বিভিন্ন শ্রেণীকে এবং সমাজের বিভিন্ন পার্সনের মাধ্যমে বিভিন্ন বিষয়কে রিপ্রেজেন্ট করিয়েছেন। তো এটা একটা বিষয় গেলো, এই জন্য তাকে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট বলা হচ্ছে। এরপর হচ্ছে রিলিজিয়াস লাইফ অ্যান্ড ক্রিটিসিজম অফ দ্য চার্চ। তিনি এবার চার্চের ব্যাপারগুলো তুলে এনেছেন। বলছে ইন চসার্স টাইম দ্য চার্চ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইনস্টিটিউশনস ইনফ্লুয়েন্সিং এভরি অ্যাসপেক্টস অফ লাইফ ফ্রম বার্থ টু ডেথ। ইয়েট দ্য ক্যান্টারবেরি টেলস রিফ্লেক্ট বোথ দ্য রেফারেন্স ফর রিলিজিয়ন অ্যান্ড দ্য গ্রোয়িং ডিসকনেক্ট উইথ দ্য চার্চ করাপশন। তাহলে আমরা রিফরমেশন পিরিয়ডটা কখন পেয়েছিলাম? এই জব চসারে পড়ে না? তার মানে মানুষের প্রথম দিকে কি ধর্মের প্রতি একটা শ্রদ্ধাবোধ ছিল, কিন্তু চসার এটাও দেখতে পেয়েছেন যে চার্চের ভিতরে বিভিন্ন করাপশন ঘটছে, যাতে কি হচ্ছে মানুষের মধ্যে একজনের ডিসকন্টেন্ট বা অসন্তোষ বোধ তৈরি হচ্ছে। এটাও কিন্তু তার এই ক্যান্টারবেরি টেলসে উঠে এসে, তার মানে রিফরমেশনের যে একটা ইঙ্গিত তার এই ক্যান্টারবেরি টেলসে কিন্তু আমরা পেয়েছি। চসার হচ্ছে ক্যারেক্টার সাচ এস দ্য প্রায়োরেস, দ্য মঙ্ক অ্যান্ড দ্য ফ্রায়ার রিপ্রেজেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ রিলিজিয়াস লাইফ, ইচ হাইলাইটিং বোথ দ্য ভার্চুস অ্যান্ড ভাইসেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্লার্জি। তাহলে প্রত্যেকেই কোনো না কোনোভাবে তাদের পাপ বা গুণ এগুলোকে তুলে ধরছে। দ্য প্রায়োরেস ফর ইনস্ট্যান্স ইজ পোর্ট্রেড অ্যাজ পায়াস অ্যান্ড ডেলিকেট। যে প্রায়োরেস তাকে দেখানো হচ্ছে সে খুবই ধার্মিক এবং খুবই নম্রভদ্র, কিন্তু দো হার ফিক্সেশন অন সুপারফিশিয়াল অ্যাসপেক্ট অফ ফেথ লাইক হার ডেইনটি ম্যানার্স রিভিলস আ কন্ট্রাডিকশন বিটুইন রিলিজিয়াস আইডিয়ালস অ্যান্ড পার্সোনাল ভ্যানিটি। দেখা যাচ্ছে আমাদের সমাজে কি এরকম অনেক মানুষ আছে না, যারা ধর্ম করে বিধায় একটা অহংকার বোধ করে যে তারাই মনে একমাত্র স্বর্গে যাবে, বেহেশতে যাবে, আর কেউ যাবে না, এরকম আছে না? তারা এমন ভাব করে ধর্মটা নিয়ে মনে হবে যেন আমরা মনে পাপের পাপী। হ্যাঁ, ওরা একমাত্র ব্যক্তি যারা স্বর্গে কনফার্ম জান্নাত, এরকম ভাব করে। তো এরকম বলছে তার যে ডেইনটি ম্যানার, হ্যাঁ, তার যে ভেইন পার্সোনালিটি, এগুলো আসলে তার রিলিজিয়াস বিশ্বাসের সাথে যায় না। তাহলে ধর্মের দিক থেকে সে দেখাচ্ছে সে খুব পায়াস, সে খুবই ডেলিকেট, খুবই মানে কি মার্জিত, কিন্তু অথচ তার ব্যক্তিগত জীবনে সে খুব অহংকারী। তো এরকম ক্যারেক্টারও তিনি এখানে তুলে ধরেছেন। এছাড়া বলছে দ্য মঙ্ক অ্যান্ড দ্য ফ্রায়ার অন দ্য আদার হ্যান্ড provide moral critical perspective. The monk who enjoys hunting and luxurious life. মঙ্ক মানে হবে সাধু, সে হচ্ছে মোনাস্টারিতে বসে থাকবে, সে হচ্ছে ধ্যান করবে, অথচ সে কি না কি করতে যায়, শিকার করতে যায় না, সে লাক্সারিয়াস লাইফ লিড করতে চায়। এই যে চট্টগ্রামে বা কক্সবাজারে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে বিভিন্ন আছে তোমার হচ্ছে যে মোনাস্টারি আছে, বিশেষ করে বৌদ্ধদের যে ইয়াগুলো আছে, সেখানে গিয়ে দেখলাম যে ওখানকার যারা লিডার তারা তো খুব ভালোই মানে গাম্ভীর্যপূর্ণ বা খুব অ্যারিস্টোক্রেটিক লাইফ লিড করে। হ্যাঁ, এরকম একটা বিষয়। তাই ডিসরিগার্ড হিজ মনাস্টিক ভাউজ রিফ্লেক্টিং দ্য গ্রোয়িং পাবলিক স্কেপটিসিজম রিগার্ডিং দ্য চার্চ ম্যাটেরিয়ালিজম। হ্যাঁ, এতে কি হচ্ছে মানুষ বুঝতে পারছে যে চার্চের মধ্যে এক ধরনের মানে ধর্মীয় ভাব বাদ দিয়ে এখন আরামদায়ক স্বার্থ উদ্ধারের চেষ্টা করতেছে, যেটা আমাদের বর্তমানে একটা স্কেপটিসিজম মানে হচ্ছে অবিশ্বাস, স্কেপটিক, ধর্মের প্রতি অবিশ্বাস, চার্চের প্রতি অবিশ্বাস, ঠিক আছে? তো এইটা দ্য ফ্রায়ার হু অ্যাবিউজেস, যেমন এই যে তোমরা যদি নিউজ দেখো, ইদানিং দেখবা যে চার্চ অফ বাংলাদেশ নামে যে চার্চ আছে আমাদের, ওখানকার যিনি বিশপ রয়েছেন ঢাকার, তাকে তো মোটামুটি জেলে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? সরি, ও পালিয়ে গেছে, আর ওর সাথে কিছু লোক ছিল যাদেরকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, কারণ তারা চার্চের সম্পদের ব্যাপক অপচয় করেছে, বুঝতে পারছো, এবং নিজের স্বার্থে ইউজ করেছে। এই জনগণ এই নামে অনেক বিচার টিচার দেওয়ার কারণে তাদেরকে ধরছে আর কি। তো এরকম এখনও হচ্ছে, এখনও চলতেছে এগুলো। হ্যাঁ, দ্য ফ্রায়ার হু অ্যাবিউজেস হিজ পজিশন টু গেইন ওয়েলথ অ্যান্ড ম্যানিপুলেট আদার্স
রিপ্রেজেন্ট দ্য মোরাল ফেলিংস অফ সার্টেন ক্লার্জিম্যান। দেখো ক্লার্জি মেম্বার, হ্যাঁ, যে ফ্রায়ার, সে হচ্ছে একটা পাদ্রী, অথচ সে তার নিজের উদ্দেশ্যের ওয়েলথ পাওয়ার জন্য অন্যকে ম্যানিপুলেট করতেছে। এটা কি হচ্ছে যে নৈতিক যে অধপতন সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। থ্রু দিস ক্যারেক্টার্স চসার ক্রিটিক্স দ্য গ্রিড অ্যান্ড হিপোক্রেসি প্রেজেন্ট উইদিন দ্য চার্চ, গিভিং ভয়েস টু দ্য ডিসইলিউশনমেন্ট দ্যাট ম্যানি অফ হিজ কন্টেম্পোরারিজ ফেল্ট টুয়ার্ড রিলিজিয়াস ইনস্টিটিউশন। এই সকল কারণেই তো মানুষের কাছে কি হচ্ছে, ধর্মের যে গুরুত্ব সেটা কমে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় প্রত্যেকটা ধর্মের মানে ধর্মের প্রতি মানুষের বিশেষ হারানোর সবচেয়ে বড় কারণ হলো ওই ধর্মেরই কিছু ওই পাদ্রী বা হচ্ছে হুজুর টাইপের মানুষগুলো। এদের কারণে কমন পিপল যারা কিছুটা বিশ্বাস রাখতো সে বিশ্বাসও হারিয়ে ফেলতেছে। এরকম কিনা বলো তো? কারণ ওরা যাচ্ছে তাইভাবে ধর্মকে ব্যবহার করে, স্বার্থে মানে ইউজ করে, এমন ভাব করে যেন ধর্ম যেন তার 14 গোষ্ঠীর উইল করা জিনিস। হ্যাঁ, এরকম স্যার হাই পজিশনে তারপরে পোল্ড করে। হ্যাঁ হ্যাঁ, তারপর দ্য পার্ডনার, ওয়ান অফ দ্য মোস্ট ইনফেমাস ক্যারেক্টার, যে আবার পার্ডনার, সে আবার পাপ ক্ষমা করতে পারে। হ্যাঁ, তাই বলছে প্রোভাইডস আ পার্টিকুলার স্ক্যাদিং পোর্ট্রেয়াল অফ ইক্লেসিয়াস্টিক্যাল করাপশন। হি ওপেনলি অ্যাডমিটস টু সেলিং ফেক রিলিক্স। দেখো সে ফেক রিলিক্স বিক্রি করে, অ্যান্ড এক্সপ্লয়েটিং দ্য ফেইথফুল ফর প্রফিট। রিলিক্স মানে কি, যেমন হচ্ছে পানি পড়া সার্টিফিকেট, পাপ ক্ষমার সার্টিফিকেট, এগুলো বিক্রি করে টাকা ইনকাম করে। এগুলো কি হয় বলো? থ্রু দ্য পার্ডনার চসার আন্ডারস্কোর দ্য চার্চ মোরাল ডিকে, ডেপিক্টিং আ ফিগার হু প্রফিটস, দেখো ফ্রম দ্য ভেরি সিন হি ইজ মিন টু কন্ডেম। তাহলে যে পাপকে সে ঘৃণা করতেছে, যে পাপের মানে দোষে আরেকজনকে সে দোষী করতেছে, অথচ সেই পাপ সে করে প্রফিট করতেছে। দিস ক্রিটিক অ্যালাইন্স উইথ দ্য ব্রডার সেন্টিমেন্ট অফ 14th century England, where reformers like John Wycliffe were beginning to challenge the church authority, leading to early movements for religious reform. এরপর দেখো জেন্ডার অ্যান্ড দ্য রোল অফ উইমেন। এটা তো আমরা বুঝতে পারছি ওয়াইফ অফ বাথের মাধ্যমে তিনি তুলে ধরবেন। Chaucer's depiction of women in the Canterbury Tales provides insight into the complex roles and limited freedom women had in 14th century England. তাহলে তার মাধ্যমে দিয়ে উঠে এসেছে কি, যে 14th centuryতে উইমেনরা একটা লিমিটেড ফ্রিডম বা নির্দিষ্ট কিছু রোলস তারা পালন করত। দ্য মোস্ট নোটেবল ফিমেল ক্যারেক্টার, দ্য ওয়াইফ অফ ব্যাথ, এম্বডিস আ ডিস্টিংক্ট ব্লেন্ড অফ ইন্ডিপেন্ডেন্স, সেন্সুয়ালিটি অ্যান্ড উইট। থ্রু হার প্রোলগ অ্যান্ড টেল, দ্য ওয়াইফ অফ বাথ চ্যালেঞ্জেস কন্টেম্পোরারি জেন্ডার নর্মস, ডিসকাসিং হার 5 marriages অ্যান্ড হার বিলিভ অ্যাবাউট ফিমেল সভরেন্টি ইন রিলেশনশিপ। হ্যাঁ, দেখো সে কয়টা বিয়ে করেছিল? 5টা বিয়ে। মানে দেখাচ্ছে যে আমার স্বাধীন, আমার ইচ্ছা, আমি একটা কেন 5টা কেন 10টাও বিয়ে করতে পারি, এটা আমার স্বাধীনতা রয়েছে আমার রিলেশনশিপ গঠন করা। এখন কি আমরা এরকমটা পাচ্ছি না বর্তমানে? যে এখন মোটামুটি যখন তখন ডিভোর্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি যে জয়টা পারছে বিয়ে করতেছে, একটা ভালো লাগছে না আরেকটাকে বিয়ে করবো, এইরকম একটা যে ট্রেন্ড সেটা তৎকালীন সময় ছিল। শি আর্টিকুলেটস আ ভিউ অফ ম্যারিজ অ্যাজ আ পাওয়ার স্ট্রাগল, ওপেনলি অ্যাডভোকেটিং ফর ফিমেল ডমিনেন্স ইন দ্য সোসাইটি। তিনি চাচ্ছেন যে মেল ডমিনেন্সের পরিবর্তে সমাজে ফিমেল ডমিনেন্স থাকুক। দ্যাট লার্জলি ভিউড উইমেন অ্যাজ সাবঅর্ডিনেট টু মেন। দ্য ওয়াইফ অফ বাথ's character highlight the emerging tension and around women's role in society as she speaks with a confidence and agency that was unusual for women of her time. মানে সে চাচ্ছে যে সেই সময়ে উইমেনরা যে ধরনের এজেন্সি বা ক্ষমতা ব্যবহার না করতো, সেই ক্ষমতা যেন তাদেরকে দেওয়া হয়। By allowing her to share her own views on love, marriage and power, Chaucer illustrates both the traditional expectation placed on women and the ways in which some women are pushing against this constraint. মানে তিনি দেখাচ্ছেন যে তৎকালীন সমাজে উইমেনদের উপরে কী ধরনের ট্রেডিশনাল রোল ছিল, আর উইমেনরা কী ধরনের রোল পালন করতে চাচ্ছে, তারা কী ধরনের বাধা বিপত্তিগুলো পেরিয়ে তাদের স্বাধীনতাগুলো চাচ্ছে, সেটাও তিনি এখানে তুলে ধরেছেন। দ্য প্রায়োরেস অফার আ কন্ট্রাস্টিং ইমেজ অফ ফেমিনিটি এম্বডিং জেন্টলনেস অ্যান্ড রিফাইনমেন্ট, yet her character also reveals the way in which women are often expected to balance piety with social decorum, যেটা আমরা আগেই পেলাম যে প্রায়োরেস কী করতেছে। একদিকে সে দেখাচ্ছে সে খুব ধার্মিক, সে খুবই ধর্মভীরু, অন্যদিকে সে খুব চেহারা সিরত, হ্যাঁ, তার নিজস্ব মানে লুক অ্যাপিয়ারেন্স এগুলো নিয়ে খুব অহংকারী। হ্যাঁ, এরকম ক্যারেক্টার তুলে ধরেছে। এরপর হচ্ছে পোর্ট্রেট অফ হিউম্যান নেচার, মানে মোটামুটি এই সবগুলোর মাধ্যম দিয়ে সব শ্রেণীর মানুষকে তিনি আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। অতএব ওভারঅল কী বলতে পারি যে ইন দ্য ক্যান্টারবেরি টেলস চসার প্রোভাইডস মোর দ্যান আ সোশ্যাল ক্রিটিক, হি অফার্স আ টাইমলেস এক্সপ্লোরেশন অফ হিউম্যান নেচার, হিজ ক্যারেক্টার্স আর কমপ্লেক্স উইথ পার্সোনালিটিস অ্যান্ড মোটিভেশনস দ্যাট মেক দেম ফিল ভিভিডলি রিয়েল। ওই এটা আর পড়ার দরকার নেই, মোটামুটি আমরা যেগুলো পড়লাম উপরে সেগুলো এখানে পরবর্তীতে বলা আছে। তো বুঝতে পেরেছ, এইভাবে তিনি কি করছেন, তার গল্পের মধ্য দিয়ে তিনি পুরো একটা সমাজকে রিপ্রেজেন্ট করছেন। এই জন্য তাকে কি বলা হচ্ছে বলো? representative poet. হ্যাঁ, এই জন্য বলছি কি দেখো, দাস থ্রু দ্য ক্যান্টারবেরি টেলস Chaucer provides a remarkable portrait of 14th century English society. His works captured the era's social diversity, religious tension and cultural shift with insight, humor and humanity.
Chaucer's characters offer a cross-section of medieval life, embodying the values, flaws, and aspirations of their respective social classes. His critical yet compassionate portrayal of religious figures reflecting the growing discontent with the church, while his inclusion of strong, unique female figures বা characters hints at the changing attitude towards women. এইভাবে বিভিন্নভাবে সে ধর্ম থেকে শুরু করে মানে উইমেনদের চিন্তাভাবনা পর্যন্ত সব কিছু তুলে আনার চেষ্টা করেছেন। By writing in English and blending various narrative forms, Chaucer not only represent the world of his time but also contribute to the evolution of English literature. সুতরাং the Canterbury Tales remain a valuable window into the 14th century, revealing both the detail of medieval life and the universal qualities of human nature that contribute to engage readers today. তো এই হচ্ছে মোটামুটি রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট হিসাবে তার যে আলোচনার বিষয়টা, ঠিক আছে। খুব জটিল না, মোটামুটি এখান থেকে যদি তুমি পড়ে যাও, মোটামুটি এখান থেকে যদি 60%ও তুমি মনে করতে পারো তাহলেও একটা বিষয় কিন্তু তুলে। তাহলে এখানে আমরা পয়েন্ট করছি কয়টা, 3টা, তাই না? 3টা, সোশ্যাল স্ট্রাকচার, আর একটা হচ্ছে রিলিজিয়াস লাইফ বা চার্চ এটাকে, আর একটা উইমেন রোল, তাই তো? এই বিষয়টা তুলে ধরেছেন। আর শেষে একটা কমেন্টারি এসেছে যে পুরো হিউম্যান নেচারকে তিনি কোনো না কোনোভাবে তার ক্যারেক্টারের মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। হ্যাঁ, আচ্ছা, কি বোঝা গেল? আমি একটু দ্রুত পড়ার চেষ্টা করছি যাতে তোমাদের সময় বাঁচানো যায়, বুঝতে পারছো? আমি খুব বিস্তারিত পড়তে যাচ্ছি না, যেটুকু পড়ালে তোমাদের মোটামুটি বোধগম্যতায় আসবে সেটুকু পড়িয়ে দিচ্ছি, বাকি তো তোমরা পড়বাই। আচ্ছা, তো এই হলো ব্রড কোশ্চেনগুলো। তো অবশ্যই আগামী দিনের মধ্যে পড়ে ফেলবা যতটুকু পারা যায়। আর এরপরে আমাদের আসবে হচ্ছে রিফরমেশন পিরিয়ড, তাই না? আচ্ছা, যদি সময় পাও সাথে সাথে তোমরা রিফরমেশন পিরিয়ডের যে শিটটা আছে ওইটা একটু পড়ে নেবা, কারণ অলরেডি রিফরমেশন পিরিয়ডে আলোচনাগুলো আমাদের সব ক্লাসে করা আছে। হ্যাঁ, তো চসার এজের ব্রড কোশ্চেনগুলো থাকলো, সাথে সাথে রিফরমেশন পিরিয়ডের ব্রিফ কোশ্চেন আছে মাত্র 7টা বা 8টা এরকম আর কি, শর্টও আছে 2-3টা, ব্রডও আছে হয়তো 2টা বা 1টা। অতএব রিফরমেশন পিরিয়ডটা 2টা স্যার, 2টা। তা রিফরমেশন পিরিয়ডটাও খুবই ছোট। যদি চসার এজের এই ব্রড কোশ্চেনগুলো পড়ার পরে যদি সময় পাও তোমরা রিফরমেশনের শিট এবং ব্রিফ কোশ্চেনগুলো অন্তত একটু পড়ে নিও, ঠিক আছে? কারণ আমাদের রেনেসাঁস পিরিয়ডে বা এলিজাবেথান এজ ওই জায়গাতে আমাদের একটু 2 দিন বেশি সময় দিতে হবে, আমরা যেন মোটামুটি এটাকে এই মাসের মধ্যে হিস্ট্রিকে শেষ করতে পারি। হ্যাঁ, এই টার্গেট নিয়ে কিন্তু আগাতে হবে। আচ্ছা, তো বলো তারপরে আর কি নিয়ে আলোচনা করা যায়? আর কিছু আছে? না স্যার। তাহলে একটু পড়তে থাকো আলোচনা। স্যার আমাদের যে ফার্স্ট ইয়ারের মানে স্টাডি প্ল্যান দিয়েছিলেন ওইভাবে কি দিবেন এবার? কোনটা কোনটা পরীক্ষা যেতে মানে উইক ভিত্তিক যে পড়া দিতেন আর কি একটা করে। না এটাই তো দিচ্ছি, এই পড়াটা বাদ দিয়ে তুমি আর উইক ভিত্তি পড়তে পারবা? না স্যার এটা তো বলতে এটা তো এক সাবজেক্টের আছেই, মানে তার সাথে মানে যেমন ভাবে তখন দিতেন আর কি ফার্স্ট ইয়ার যেভাবে পড়েছিলেন স্যার ওইভাবে মনে হয় বলতে চাইতেছি। জি স্যার। মানে এখানে তো আমি পড়া দিচ্ছি, এরপরে তোমরা পড়া চাচ্ছ আরো? না স্যার এটা তো ঠিক আছে, এটা তো যেভাবে দিচ্ছেন ঠিক আছে, মানে ফার্স্ট ইয়ার যেভাবে আপনি মানে একটা স্টাডি প্ল্যান করছিলেন ওইভাবে কি দিবেন নাকি? হ্যাঁ ওটা তো আমরা তোমার পরীক্ষার আগে করতে পারবো, তাছাড়া এটা কি আমি করতে পারবো এখন বলো? এটা কি করা সম্ভব হবে এই হিস্ট্রিটা শেষ না করা পর্যন্ত? বলো এটা কি করা যাবে? সামনের মাস থেকে করে। হ্যাঁ ওটা তো এটা শেষ করার পরে, হ্যাঁ কারণ আমাদের অলরেডি ড্রামা হয়ে গেছে, পোয়েট্রি হয়ে গেছে, তাই না? হিস্ট্রি এটা শেষ না করে তো ওটা করতে পারবো না, তাহলে তো আমি আগাতে পারবো না। পারবো বলো? না সিসি সব কোশ্চেন বাকি। হ্যাঁ যেগুলো তোমার পড়া হয়ে যাবে তারপরে আমি দিতে পারলে তোমরা এক সপ্তাহে 3টা-4টা টপিকের পড়তে হবে, তাই না? তখন কি ওটা শেষ করতে পারবা বলো? হ্যাঁ এই জন্য এইটাকে আমার আগাতে হচ্ছে, কারণ ফার্স্ট ইয়ারের পরে এক ধরনের ছিল, সেকেন্ড ইয়ারের পরে এক ধরনের, থার্ড ইয়ারে দেখবো আর এক ধরনের, ঠিক আছে? হ্যাঁ হয়তো ফার্স্ট ইয়ারের মতো ওরকম না করতে পারলো, ওই যে আমি বললাম যে তোমাদের ডিসেম্বরেই আমরা কি করব, মোটামুটি নভেম্বরের মধ্যে এটা শেষ করে তারপর তো আমরা সপ্তাহভিত্তিক একটা করে টেস্ট নিব, তাই না? এইটা তাছাড়া এখানে তো সেই জিনিসটা করা যাবে না, কারণ হিস্ট্রির এখানেই আমাকে বেশি সময় দিতে হচ্ছে। এখন যদি বলো যে স্যার হিস্ট্রি পড়ার পাশাপাশি ওগুলো আমরা তাহলে পড়তে পারবো, তাহলে নিতে পারো, কোনো সমস্যা না আমার। এখন পারবা কিনা সেটা হলো বড় কথা, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। এখন আমার পড়ার দেওয়া নিয়ে তো সমস্যা না, কিন্তু পড়াটা তো পড়তে হবে।
স্যার হিস্ট্রি কোয়েশ্চেন এখনো শেষ হয়েছে না। হিস্ট্রি কোশ্চেন স্যার এগুলো আগে শেষ করি। হ্যাঁ শেষ করো, ওই জন্য তো আমি দিচ্ছি, সমস্যা নেই। এটা আমরা তো দ্রুত যাচ্ছি, হ্যাঁ, যাতে আমরা দ্রুত শেষ করতে পারি। চসার এজ গেল, রিফরমেশন পিরিয়ডটা আগামী দিনের মধ্যে তোমাদের উপর ডিপেন্ড করতেছে যে কত দ্রুত আমি শেষ করতে পারবো। কারণ এটা শেষ করা নিয়ে তো আমার শেষ করা নিয়ে কথা না, কথা কি আমার শেষ করা নিয়ে বলো? কারণ সপ্তাহভিত্তিক স্টাডি প্ল্যান মানে কি, তখন হয়ে যাবে আমার শেষ করা। আমি তোমাদের একটা স্টাডি প্ল্যান দিয়ে দেবো, তোমরা পড়লা, না পড়লা, এক সপ্তাহের ভিতরে এটা শেষ হয়ে যাবে। ব্যাপারটা এরকম। কিন্তু হিস্ট্রির ব্যাপার তো এটা করা যাবে না, যাবে? ওটা করতে পারবো স্যার সিলেবাস তো অনেক বড়, এটা যখন আমরা ড্রামা পড়া হয়ে গেছে দ্বিতীয়বার, তারপরে তোমার পোয়েট্রি পড়া হয়ে গেছে, ওগুলোর ক্ষেত্রে আমরা করতে পারবো, কিন্তু হিস্ট্রির ক্ষেত্রে এখনও করতে পারবো না। হ্যাঁ, এটা যখন হিস্ট্রিটা আমরা শেষ হয়ে যাবে, তখন আমরা ওই ডিসেম্বর যে সময়টা, ওটা তো আমি আগেই প্রথমের দিকেই তো বললাম যে তোমরা তখন, আমি খাতা দেখি আর না দেখি, তোমাদের তো পরীক্ষাগুলো আমি নেবই, এবং দখলে 2-3টা টপিক ধরে 2 দিন সময় দিয়ে নিব, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, তো এমনি আর কোনো কথা আছে কারো? মোটামুটি জন কিটসের এটা শেষ হতে পারলেই মোটামুটি আমরা মনে করো যে তখন হিস্ট্রিতে আমরা আরও একটু বেশি সময় পাবো। হ্যাঁ, জন কিটসের শর্ট ব্রিফ, তাই না, 20 তারিখ মতো দেওয়া আছে। অনেকে তো বলছে এটা ধরতে পারতেছে না, তাহলে তারা বিপদ হয়ে যাবে। এটা ধরতে হবে। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? স্যার রেজিস্ট্রেশন পিরিয়ডের সামারিটা কি পড়াই দিবেন আজকে? রেজিস্ট্রেশন পিরিয়ড রিফরমেশন স্যার? না, এখন আর পড়াবো না, তোমরা আগে যা পড়ালাম এগুলোকে পড়ো। আর সামারিটা তো আমার পড়ানোর দরকার নেই, আমি তো ওই জন্য বললাম যে তোমরা পড়ে নিবা শীটটা, ঠিক আছে? ওটা তোমরা বুঝবা, ওখানে তেমন কিছু নাই যে আমাকে পড়াই দিতে হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লেই তোমরা ধরতে পারবা। তারপরে যদি কোনো কিছু না বোঝো, সেটা নিয়ে তো আলোচনা হবেই। হ্যাঁ, ওই জন্য একই পড়া জিনিস আবার পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমরা বাসায় পড়ো, ঠিক আছে? পড়বা আর লিখবা, যতটুকু পারা যায় একটু লেখার চেষ্টা করতে হবে। এই 2 মাস বললামই তো যে বইয়ের ঘাট থেকে নামানো যাবে না একদম। 8-10 ঘন্টা মিনিমাম যেন পড়তে পড়তে শেষ হয়ে যায় সময়। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট করবো না, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই।